মানে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আচ্ছা, তাক এই সেক্টরে আসতে হলে আগে প্রশিক্ষণ নিতে হবে, দেন প্রশিক্ষণ শেষে তার প্র্যাকটিক্যাল হতে হবে। শুধু কাগজে কলমে হলে হবে না, সে করতে পারবে না, লস খাবেই 100%। কথা থাকলে বলেন যারা প্রথম শুরু করবে। আমার কথা হচ্ছে যদি গাভী দিয়ে তার সে শুরু করে তাহলে অবশ্যই গাভীটা চুজ করতে হবে ভালো। 20+15 নিচে তো গাভী নিতেই পারবে না। কোনো খামার থেকে বা 2-4টা গরু পালতেছে তাদের কাছ থেকে গরু নেওয়াই ভালো। তারা আপনার ওলানে ম্যাস্টাইটিস আছে কি নাই সেটা গ্যারান্টি দেয়, আপনার দুধের গ্যারান্টি দেয়। আর যদি আমরা হাট থেকে কিনতে যাই তারা কি করে, আজকে গরু দুইলই না, আজকে দুধ দহন করলো না, পুরা ওলানটা সাজার পরে সে হাটে নিয়ে গেল। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমাদের দেশের মাথায় পিছু গড় জমির পরিমাণ 0.21 একর। এটাও আবার ক্রমান্বয়ে কমছে, কারণ বসত বাড়ি বাড়ছে, জনসংখ্যা বাড়ছে। আবার আমাদের যে মোট জনসংখ্যা সেখানে যোগ হচ্ছে প্রতি বছর 22 লক্ষ যুব এবং যুব নারী। তাদের কর্মসংস্থান ব্যতীত গ্রামীণ অর্থনীতির উন্নয়ন তো ভাবাই যায় না, আবার দেশের উন্নয়নও সম্ভব না। তাই তো যুবকথা এই সমস্ত ছেলেমেয়েকে যদি চাকরি না হয় উৎসাহ প্রদান করার জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামে। এখানে এক প্রবাসী ভাই একটা গরুর খামার আছে, সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন তো আপনি? তো আমি শুনছি আপনার একটা খামার আছে। আচ্ছা, আপনি কোন কোন ধরনের খামার করেন? আমার এখানে দুগ্ধবতী প্লাস মোটা তাজা, মানে দুধের গরু প্লাস মোটা তাজা একসঙ্গে করছেন? একসঙ্গে, আলাদা সেপারেট আছে। তার মানে আপনার অভিজ্ঞতা দুই সেক্টরেই আছে? হ্যাঁ, মূলত প্রথমে আমি দুধেই ছিলাম, এখন একটু সাইড একটু বাড়াইছি মোটা তাজার। আচ্ছা, এছাড়াও আপনার কাছে যেটা জানতে চাই, আপনি তো দেশের বাইরে ছিলেন। জি। কোন দেশে ছিলেন? মালয়েশিয়ার। কতদিন ছিলেন? প্রায় 18 বছর। আচ্ছা, সেই 18 বছরের জীবন আর আজকের এই খামার জীবন নিজের দেশে, এটা একটু তুলনা করবেন। আসলে ওখানকার লাইফটা অন্যরকম আর এখানকারটা আরেক রকম। ওখানে মূলত আমরা যেটা করি, কেউ ব্যবসা করে, কেউ কারো আন্ডারে কাজ করতেছি। আর কাজ করতে গেলে মূলত দেখা যায় যে মানে বাধ্যতামূলক 8টা to 5টা কাজ করতেই হবে। আর ওখানকারটা একটু আলাদা ছিল, এখানে আলাদা। যেমন এখানে আমার নিজের মতো করে সব করতে পারতেছি যখন মন চাচ্ছে। এখানে তো আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সঙ্গে আছেন, দেশে আছেন, একটা আলাদা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে আপনার। তা তো অবশ্যই। আচ্ছা, এই জায়গা থেকে অনেকে যে কর্মসংস্থানের খোঁজে ওইখানে যায়, আবার এখানেও কর্মসংস্থান কেউ কেউ তৈরি করে, এই দুয়ের মধ্যে পার্থক্যটা কি? অবভিয়াসলি ভালো যদি নিজে কিছু করা যায় এখানে। হ্যাঁ, দেশে করার একটা অন্যরকম আনন্দ। এখানে কোনো জাস্ট কোনো কিছু প্রবলেমে পড়তে হয় না, ফেস করতে হয় না। আর ওখানে গেলে কোনো কিছু করতে গেলে হয়তো বাধার সম্মুখীন হতে হচ্ছে। তো আপনার এই গরু খামারের বয়স কত? 2016 সাল থেকে আমি শুরু করছি। তার মানে প্রায় 9 বছর পার হয়ে 10-এ পড়তেছে। দুধের দাম যদি ভালো থাকে তাহলে ডেরি করাই ভালো। আচ্ছা, ডেরিতে প্লাস আপনি দুধ বিক্রি করে আপনার খামার পরিচালনা করতে পারতেছেন, বাচ্চাটা পুরোটা একটা ব্যালেন্স হয়ে থাকে। তার মানে লাভ আছে? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ। খামারে দেখলাম 3 ধরনের গরু আছে কিন্তু। একটা ডেইরি আছে, একটা মোটা তাজাকরণের আছে, আবার একটা দেশি দেখছি। হ্যাঁ। তো মোট গরুর সংখ্যা কত? এখানে প্রায় 52-55টা গরু আছে। 55টার মধ্যে গাভী কয়টা আছে? গাভী আছে আমার 12টা। আচ্ছা, আর মোটা তাজাকরণ? মোটা তাজারে আছে ওখানে 35টা। আচ্ছা, এখানে দেখতেছি বেশ কিছু দেশি গরু। আচ্ছা। দেশি গরু রাখার কারণটা কি? এখানে যেটা হচ্ছে আমি এগুলা শুধু প্রোডাকশনের জন্য রাখছি। আচ্ছা, বাচ্চা দেশি। হ্যাঁ, দেশি গরু। এগুলাতে আমি শাহিওয়াল জাতের বীজ দেই। বীজ দেওয়ার পর যে বাচ্চাগুলো, এই প্রতি বছর একটা করে বাচ্চা নিয়ে আমি। এই বাচ্চা নেওয়ার উদ্দেশ্যটা কি আপনার? এরা জাস্ট দেশিগুলো মানে বীজ কনসেপ্ট করে ভালো। বাচ্চাগুলো 6-7 মাসের মধ্যে 60-70 এরকম বিক্রি করতে পারি। আচ্ছা, প্রতি বছর একটা করে আমি বাচ্চা নিতে পারি, তাহলে অবশ্যই লাভ। এটাতে ক্রস গরু যেরকম খায় তার অর্ধেক খাবার দিলেই হয়, এত খাবার লাগে না। আচ্ছা, না এখানে যে দুধ যে দিচ্ছে না, আবার দুধ দিচ্ছে না কিন্তু বাচ্চা দিয়ে দিচ্ছে বছরে একটা। ক্রস গরুগুলো যেভাবে খাবার দেয় তার 1/3 আমি খাবার দিয়ে দেই প্রতিদিন। যদি পার ডে 6 কেজি খায়, এটাকে 2 কেজি দিলেই হয়। আচ্ছা, এই পাঁচটাই হচ্ছে আপনার ফ্যাটেনিং এর প্রজেক্ট? হ্যাঁ, এটা ফ্যাটেনিং। আচ্ছা, এখানে ফ্যাটেনিং এর কয়টা আছে? ফ্যাটেনিং এ আছে আমার 32টা। 32টা। এখন আপনার এই ফ্যাটেনিং এ দেখছি এই পাশে ক্রস, আবার ওই পাশে কিছু দেশি শাহিওয়াল টাইপের। কোনটাতে বেটার এই ফ্যাটেনিং এ? তবে ক্রসটাই ভালো। ক্রসটাই ভালো? হ্যাঁ, মাংস দ্রুত বৃদ্ধি হয়। হ্যাঁ। আর ক্রসটা সব সময় চলে। আচ্ছা, ধরে নিলাম একটা গরুকে আমি দেখাই, ধরুন এই গরুটা আপনি এটা কিনেছেন কত দিয়ে? আমি এটা কিনছিলাম 62,000। কতদিন আগে?
আজ থেকে 3 মাস এখন কি প্রিফারেড সে? মোটামুটি। আজকের দাম কত হবে? 90-95। কি পরিমাণ খাবার দিচ্ছে নাকি প্রতিদিন? এটা মান্থলি 6000 টাকা আসে। কিভাবে 6000 টাকা? একটু প্রতিদিন দেখা গেছে যে ওই 200 টাকার খাবার খায় না 150 টাকা। আচ্ছা, দানাদার খাবার দেন তাই হ্যাঁ, তো? দানাদার খাবার। কয় কেজি দেন? এটা আমার পরে 3 কেজির মতো। তো এটাকে আপনি কেন 2.5 কেজি বা 2 কেজি বা 3 কেজি খাওয়াচ্ছেন? এটা আপনি কেন 4 কেজি খাওয়াচ্ছেন না 5 কেজি খাওয়াচ্ছেন না? এটা বডি ওয়েট অনুযায়ী খাবারটা দিই। আচ্ছা, এটা বডি ওয়েট কত ছিল যখন নিয়ে আসছেন আপনি? তখন এটা 200 যায় না, এখন 200 ক্রস, প্রায় 300 কেজি। 300 কেজি হবে। 3 মাসে আপনি প্রতিদিন করে কত কেজি বৃদ্ধি করবেন একটা গরু থেকে? মূলত তো টার্গেট যে 700 গ্রাম প্রতিদিন এই 700 গ্রাম টার্গেট। এই 700 গ্রাম টার্গেটকে রেখে কি কি খাবার দিচ্ছেন ওকে? এখানে আমি বডি ওয়েট অনুযায়ী তা খাবার দিছি, আমার বানানো খাবার। 100 কেজিতে 1 কেজি। আচ্ছা, যখন এটা কিনে নিয়ে এসেছিলেন ওয়েট কত ছিল? তখন ছিল 190। আচ্ছা, আজকে 300। হ্যাঁ, 300 একটু একটু কম বেশি হবে, প্লাস মাইনাস হবে। আচ্ছা, প্রতিদিন 700 গ্রাম মাংস বৃদ্ধির জন্য 100 কেজির জন্য 1 কেজি আপনার দানাদার খাবার খান। 1 কেজি দানাদার খাবারের খরচ কত পড়লো? 42 থেকে 43 টাকা। তাহলে 3-4 সর্বোচ্চ 45 টাকা। তাহলে মাসে কেমন আসে? দিনে তো 3 কেজি বা 2.5 কেজি এভাবে। প্রথমে তো কম ছিল, তারপরে এখন আমি 3 কেজি প্লাস দিচ্ছি আচ্ছা এখন খাবারটা। কারণ ওর গ্রোথ আগে যেরকম ছিল এখন তার ওই রকম না, বেড়ে গেছে। হ্যাঁ, ওয়েট বেড়ে গেছে। 3 কেজি অবভিয়াসলি সে 3 কেজি পাচ্ছেই। 300 কেজি হলে 3 কেজি পাচ্ছেই, কিন্তু ওর বডি অনুযায়ী যদি আমি দেই তাহলে তো ওই গ্রোথটা ওইভাবে আসবে না। সো একটু আপ করে দিচ্ছি। মানে কয়দিন পর পর আপনি একটা বৃদ্ধি করেন? 1 সপ্তাহ। কারণ অনেকেই বলে যে ফ্যাটেনিং এ ক্রসের চেয়ে দেশি ভালো। বাসার এই ক্রসটাই বেশি পছন্দ করা উচিত। সেম ওয়েটের যদি একটা বকনা আপনি 1 লাখ বিক্রি করতে পারেন, ওই বকনাটা আপনি সেম যদি আনা যদি হয়, সেম ওজন ওয়েটটা একই, আপনি ওটা 10 থেকে 15,000 টাকা বেশি বিক্রি করতে পারবেন। কোনটা? আরেকটা। হ্যাঁ। আচ্ছা, তার মানে গাভীর থেকে এই ক্ষেত্রে আপনার এই রেটাই হ্যাঁ ভালো। অবভিয়াসলি আমরা মাংস নিতে গেলে দেখি যে এটা কি আড়ার মাংস, আমরা আড়াটাই চুজ করি। আচ্ছা, তাহলে আমরা এই আড়াটা নিয়ে কথা বলি একটু। এটা আমি কিনছিলাম 71,000। আচ্ছা, কতদিন আগে? 3 মাস। আচ্ছা, আমার এই প্রজেক্টটাই 3 মাস। আচ্ছা, তাহলে এইটা 71,000 টাকা কিনেছেন, আপনার টার্গেটটা কি? কোন জায়গায় গিয়ে এটা বিক্রি হবে? এটা তো আমার আরো 2-2.5 মাস থাকবে। আচ্ছা, তাহলে 3-5 মাস। হ্যাঁ, সেক্ষেত্রে কত বিক্রি হবে? 1.5 লাখ। তাহলে সেক্ষেত্রে খরচ কত হবে? 1,10,000 এরকম, 5-10। হ্যাঁ, এখানে ঔষধের ব্যাপার স্যাপার আছে, এখানে আপনার রক্ষণাবেক্ষণের খরচ আছে, সেগুলো একটা খরচ আছে। তাই সেক্ষেত্রে 110, 110-15। আমার টার্গেট যে 1.5 লাখ বা 1,60,000। তাহলে এই গোটা থেকে আপনি 40-50 আশা করছেন? আশা করা যায় যে আসবে ইনশাআল্লাহ। আপনার এই ফ্যাটেনিং এর অভিজ্ঞতা কতদিনের? ফ্যাটেনিং আমি শুরু করছি প্রায় 1 বছর হচ্ছে। এটা আমি কিনছিলাম 67,000। কতদিন আগে? সেম। আচ্ছা, প্লাস মাইনাস 3 মাস। 3 মাস। হ্যাঁ। এখন দাম কত হবে? এখন এটা তো আশা করতেছি 1 লাখ পার হবে। বডি দেখে গরু চুজ করতে হবে, মোটা তাজা। আপনার এটার গ্রোথ আর ওটার গ্রোথ এক হচ্ছে না। আচ্ছা, এটা একরকম, ওটা রকম, তবে শাহিওয়াল টাইপের একটু ওইরকম চুজ করাটাই ভালো। আচ্ছা, যেমন এটা একটু দেশি ক্রস, মানে শাহিওয়াল আছে, দেশিও আছে। মাংসই সব সময় চলে। ওইটার চাহিদা কেমন আর ক্রস গরুর চাহিদা কেমন? তবে ক্রসের চাহিদাই বেশি। আর আমরা যখনই দেশিতে যাব তখন দেশিতে চর্বি বেশি লাগে, চর্বিটা বেশি লাগে। আপনি এই ক্ষেত্রে একটা সিদ্ধান্ত দেন, আমি যদি সার পালন করি সেক্ষেত্রে দেশি করবো না ক্রস করবো? ক্রস, অবশ্যই ক্রস। 100% ক্রস। তাহলে আপনি কেন দেশিতে আসলেন? আমি সেক্টর চেঞ্জ করার পরে আমি আর এটাতে থাকবো না। এটা আমার একটু কিনা বেশি পড়ছিল, এটা পড়ছিল আমার 62,000 ওই 3 মাস আগে। 3 মাস আগে। হ্যাঁ। আজকে বিক্রি করলে এখন কত হবে? 90-95। তাহলে এটাতে কেমন আসতেছে? এখন কথা হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে দেশির মধ্যেই আপনার ক্রস নিতে হবে, যেটা মাংস বেশি হবে। আর যখন দেশিতে আপনি থাকবেন তখন এই সারটা একটু বড় কম হয়। আচ্ছা, তার মানে আপনি বলছেন যদি দেশি সারও আমরা মোটাতাজাকরণ করি সেক্ষেত্রে একটু দেখবো যদি একটু সংকরায়ন হয়, মানে ক্রস টাইপের হয়, ক্রস ব্রিড হলে ভালো হয়, সেক্ষেত্রে মাংসটা বৃদ্ধি পায় বেশি। হ্যাঁ, প্রফিটের ভাগটা একটু বেশি আসবে। এটাকে আমি যে খাবার দিচ্ছি ওটা ওই খাবারই দিচ্ছি, কিন্তু ওই খাবার খেয়ে সে একটু হুষ্টপুষ্ট হচ্ছে, বড় হচ্ছে, বেশি হুষ্টপুষ্ট হচ্ছে, কিন্তু এটা সেভাবে আসতেছে না। এটা শুধু এখানে বাড়তিছে। তো এখন আমরা দেখবো ডেরির অবস্থাটা কি। আমি এই গাভীটা নিয়ে কথা বলতে চাই। এটাকে আপনি কিনা না এখানকার উৎপাদিত? আমি এটা কিনছি। কত দিয়ে কিনেছেন? এটা কিনছি 2,10,000। কতদিন আগে?
এটা হচ্ছে 2 মাস। কি পরিমাণ দুধ দিচ্ছে? এটা মূলত তারা বলতেছিল যে দুধ এটার আছে 23-24 লিটার সে দুধ পাইছে। আচ্ছা, গরু আগে চিনতে হবে, গরুর গঠন, গরুর আকৃতি, দুধের গরু তো চিনার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে গরুটার দুধ হবে কি হবে না। তো গরুটা এখন প্রেগনেন্ট, 7 মাস চলতেছে, এটা দুধ এখন আমি বন্ধ করে দেবো। আচ্ছা, আমি আসার পরে দুধ পাইছি 10-12। মানে বাচ্চা সহ কিনেন নাই তো? না, প্রেগনেন্ট। আচ্ছা, এই গাভীটা যখন আপনি কিনলেন কি কিন্তু সিমটম দেখে কিনেছেন, আপনি কেন কিনলেন এটা? দুধের গরুর বৈশিষ্ট্য হচ্ছে গলাগুলো একটু চিকন হবে, পিছনটা একটু ওসার হবে, পিছন দিকটা প্রশস্ত হবে, প্রশস্ত। আর আপনার দুধের যে কোষগুলো আছে নিচে, এগুলো দুধ নালি বলি আমরা, আসলে দুধ নাই না, এগুলো একটু আঁকা বাঁকা মোটা হবে। আর মাথায় যে বৈশিষ্ট্য, যেমন শিংটা এর মধ্যে থুতনি একটু খাটো হতে হবে, খাবে ভালো। আর কানগুলো একটু ছোট হবে, তুলনামূলক ছোট এবং গোলাকার। হ্যাঁ। পিছনের যে বৈশিষ্ট্য, দুধের গরু যদি ভালো দুধের গরু হয়, বৈশিষ্ট্য হবে পাশাগুলো ওষার, একটু ছড়ানো থাকবে পিছনটা, পাগুলো অবশ্যই 4টা বাট সমান এবং একরকম হতে হবে, সমান দূরত্বে সমান্তরাল ভাবে অবস্থান করবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এইরকম দেখলে আমরা একটা ভালো গাভী পারফেক্ট চিনার উপায়, এটাই আপনি মনে করছেন পারফেক্ট? এর বয়স কত? এখন নতুন, মানে 8 দাঁত হলো। কয়টা বাচ্চা দিয়েছে? 3টা, এটা 4 নাম্বার বাচ্চা। 4 নাম্বার বাচ্চা। তো যারা বিক্রি করলেন, যদি এত ভালো হয়, পারফেক্ট হয়, তাহলে কেন বিক্রি করলেন? সবাই তো আর রাখে না, যেমন আমার প্রয়োজনে আমি বিক্রি করব, আমার প্রয়োজন হয়েছে আমি এখন ছেড়ে দেবো। অনেকে করে যে গরু রেডি করে ছেড়ে দেয়। যেমন সে একটা বকনা কিনছে, বকনা কিনে সে যখন মা হতে যাচ্ছে, প্রেগনেন্ট হয়ে গেছে, তখন ছেড়ে দেয়। তার ব্যবসায় তার এটা ভালো গরু চুজ করে তারা এন্ডিং টাইম যখন বাচ্চা দেওয়ার সময় বিক্রি করে দেয়। কেউ বাচ্চা নিয়ে বিক্রি করে দেয়। তো অনেকেই বলে যে ভালো গরু নাকি পাওয়া যায় না বাজারে, এ ব্যাপারে আপনি কি বলবেন? তাহলে ভালো গরু পাওয়া যায় না বলতে না, পাওয়া যায়, তবে বেটার বাসা যারা খামারি বা কোনো খামার থেকে বা 2-4টা গরু পালতেছে, তাদের কাছ থেকে গরু নেওয়াই ভালো। তারা আপনার ওলানে ম্যাস্টাইটিস আছে কি না সেটা গ্যারান্টি দেয়, আপনার দুধের গ্যারান্টি দেয়। আর যদি আমরা হাট থেকে কিনতে যাই, তারা কি করে, আজকে গরু দুইলই না, আজকে দুধ দহন করলো না, পুরা ওলানটা সাজার পরে সে হাটে নিয়ে গেল। হাটে নিয়ে যাবে, আমরা দেখলাম যে ও অনেক বড় ওলান, অনেক দুধ হবে, তো আসলে দেখা গেছে যে আমরা বাসায় নিয়ে এসে দেখবেন যে ওলানেরই সমস্যা হয়ে আছে, দেখা যাচ্ছে একদিনে ম্যাস্টাইটিস হয়ে গেছে অটোমেটিক। আপনি আজকে সকালে দুবেন না, বিকালে নিয়ে যাবেন, ট্রেন নিয়ে যাবেন, দেখবেন যে আপনার সমস্যা শুরু হয়েছে। এটা মূলত আমরা বলি মুন্ডি। আচ্ছা, শিং নাই, মুন্ডি আর ওইটার মধ্যে পার্থক্যটা কি? মুন্ডি আর এর মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে ওটা শিং আছে, এটা শিং নাই, কোনো পার্থক্য নাই, এই একটাই। আচ্ছা, যার কারণে আমরা মুন্ডি বলি এটা। এটা বাচ্চা দিয়েছে কয়টা আপনার এখানে? এটা প্রথম বাচ্চা, এবার দ্বিতীয় বাচ্চা দিয়ে প্রেগন্যান্ট। আচ্ছা, দুধ কতগুলো দিচ্ছে? এটা দুধ এইরকম 23-24 লিটার করে দুধ। আচ্ছা, ধরুন আজকে এই গাভীটা 20 লিটার দুধ দিচ্ছে, হ্যাঁ, একে কি খাবার দিবেন আপনি? এটা মূলত আমি আমার মিক্সারই দেই, 7-8 কেজি যায়। 7-8 কেজি? আপনি কেন 10 কেজি দেন না? না, আমরা ডাক্তারি প্রসেসিং এ যেটা বলে সেটা হচ্ছে যে একটা গরু যদি 30 লিটারও দুধ দেয়, 9 কেজির উপরে দানাদার খাবার নয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি এখানে 7-8 কেজি, 8 কেজি যায়। 8 কেজি যায়, ধরলাম 20 লিটার দুধের গরু আপনার দিতেই হবে। আচ্ছা, 8 কেজি দানাদার থাকে, আপনার 8 দুনে 1600 গ্রাম প্রোটিন, ঠিক আছে। ঘাস দেন কি একে? হ্যাঁ, ঘাস দেই। কয় কেজি ঘাস দেন? ওইভাবে হিসাব করে, তবে ঘাস দেই। কত হতে পারে? 10, 15, 20? তা তো যায় অবশ্যই। তাহলে 20 কেজি যায়? 20 কেজি, 20-25 কেজি। আচ্ছা, 20 কেজি যায়, তাহলে প্রতি কেজি ঘাসে থাকে 20 গ্রাম প্রোটিন। তাহলে ওখানে 400 গ্রাম প্রোটিন, আর এখানে 1600 গ্রাম প্রোটিন, এ হলো 2000 গ্রাম প্রোটিন। আর প্রয়োজনটা কত, আর ওয়েটটা কতখানি হবে? এটা ওয়েট আছে 500, 550 কেজি। আচ্ছা, এই গরুটা যদি ওজন আপনার 500 কেজি হয়, 500 গ্রাম প্রোটিন লাগবে। আর যদি দুধ হয় 20 কেজি, তাহলে হবে আপনার প্রতি কেজি দুধের জন্য লাগবে হলো 80 গ্রাম প্রোটিন, মানে 1600 গ্রাম প্রোটিন লাগছে। আর দুধের জন্য আর বডি ওয়েটের জন্য 500 গ্রাম, এই হলো 2100 গ্রাম প্রোটিন লাগছে, ঠিক আছে। আর আপনি দিচ্ছেন 8 কেজি খাবার, 8 দুগুণে 16 ঘাস দিচ্ছেন, এ দিয়ে কিন্তু আপনার এটা হয়ে যাচ্ছে। গাভীর যখন অলরেডি গর্ভবতী থাকে, তার পেটে যখন আরেকটা বাচ্চা থাকে, বাচ্চার বয়স 3 মাস, 5 মাস, 6 মাস হয়ে যায়, তখন কিন্তু খাবারটা আরেকটু বেড়ে দিতে হয়। আপনি কি বেড়ে দেন? হ্যাঁ, অবশ্যই। কতটুকু বেড়ে দেন? এটা মূলত এখন দুধের প্রোডাকশনের উপরে খাবারটা দিচ্ছে। যখন আর দুধ আস্তে আস্তে কমে যায়, তখন খাবারটা অবভিয়াসলি একটু কমে আসে, বাট
আস্তে আস্তে ক্লোজিং যখন হয়ে যায় তখন একটা লেভেল চলে যায় 6 কেজি থাকবেই, তখন বডি ওয়েট অনুযায়ী কিন্তু খাবারটা চলে আসলো, দুধ অনুযায়ী না। কিন্তু বাচ্চার জন্য মিনিমাম 1 কেজি আপনি দিতে হ্যাঁ, হবে। যে আমি দিচ্ছি যেটা ওরা এখন 500 কেজি, তখন 6 কেজি করে পাচ্ছে। আচ্ছা, তাহলে নতুনদের জন্য আপনার কোনো এই ব্যাপারে কোনো কথা থাকলে বলেন, যারা প্রথম শুরু করবে। আমার কথা হচ্ছে যদি গাভী দিয়ে তার সে শুরু করে তাহলে অবশ্যই গাভীটা চুজ করতে হবে ভালো, 20 প্লাস, 15 নিচে তো গাভী নিতেই পারবে না। সুপ্রদর্শক, এই ফাঁকে আপনাদের বলেন, উনি যেটা বলতে চাচ্ছেন আপনারা বলছেন কিনা জানি না, সেটা হলো এরকম যে গাভীর দুধ 15 লিটারে কম হয় সেই গাভীর কিনাটা ঠিক হবে না, লস হওয়ার সম্ভাবনা, তাই তো? ইয়েস। কারণ সেখানে যে দুধ উৎপাদন করতে যে খরচ আর বডি রক্ষণাবেক্ষণের জন্য যে খরচ, সেই তুলনায় দুধের দাম যদি একটু কম হয়ে যায় সেখানে লস হওয়ার ঝুঁকি থাকে। আমি বলবো যদি গাভী সেক্টরে যদি ঢুকতে চায়, ডেয়ারি সেক্টরে, ওই সেক্টরে অবশ্যই তার এলাকায় দুধের দাম কত, দুধের দাম যদি 60, 55, 60 এর মধ্যে যদি থাকে তাহলে সে সুন্দরভাবে করতে পারবে। ওই দুধের টাকাতে সংসার চলবে, গরু চলবে, তাই তো? হ্যাঁ, চলবে তো অবশ্যই, সে দুইটা দিয়ে তার সংসার চলবে। আচ্ছা, এটা প্রথম বিয়ানে দুধ হয়েছে 18, 19, 20 পর্যন্ত এটা দুধ আসছে। আচ্ছা, এখন কত টাকা আসছে, কয়টা বাচ্চা দিয়েছে? এটা এবার দ্বিতীয় বাচ্চা দিবে, প্রথম দিবে? বাচ্চা, হ্যাঁ। আচ্ছা, কত মাসের গর্ভবতী? এটা প্রথম কেবল কনসেপ্ট হয়েছে। আচ্ছা, কয় মাসের? 2.5 মাস হচ্ছে। কি জাতের বীজ দিয়েছেন? এটা আপনার ফ্রিজিয়ান, হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটা আমার ফার্স্ট দ্বিতীয় বাচ্চা দেবে এটা। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশনে কতগুলো দুধ দিয়েছে? এটা এখনো রানিং চলতেছে, এখনো চলতেছে। এটা 4 মাসের গাব, 4 মাস 4.5 মাস হচ্ছে মনে হয় গাব, এখনো 17-18 লিটার দুধ আছে। এটা 20 প্লাস দুধ আছে। এটাকে খাবার তো ওইভাবে দিচ্ছেন? হ্যাঁ, সেম খাবার। আর এটা কত পার্সেন্টেজ দিয়েছেন? এটা আমি ওই সেম আছে 87.5। আচ্ছা, না 93। এখন আমাদের বলবেন যে আমাদের দেশে তো লক্ষ কোটি বেকার এই যুব সমাজ, এই যুব সমাজকে আমরা খামারের খাতে নিয়ে আসতে গেলে তাদের কি কি অভিজ্ঞতার মধ্য দিয়ে এখানে প্রবেশ করতে পারবে? মানে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আচ্ছা, তাক এই সেক্টরে আসতে হলে আগে প্রশিক্ষণ নিতে হবে, দেন প্রশিক্ষণ শেষে তার প্র্যাকটিক্যাল হতে হবে। শুধু কাগজে কলমে হলে হবে না, সে করতে পারবে না, লস খাবেই 100%। তার প্র্যাকটিক্যাল হতে হবে, তার খামারে ঘুরতে হবে, খামারে সময় দিতে হবে। সে খামার যারই হোক, বন্ধু হোক, কারো খামার হোক, বড় খামার, তার ভিজিট করতে হবে, বেড়াতে হবে, সময় দিতে হবে, গরু সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, দেন সে শুরু করুক। তার মানে গরুকে ভালোবাসতে হবে, এটা একটা বিষয়। ভালো তো অবশ্যই বাসতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ডেয়ারি সেক্টরে নিজে থাকতে হবে। আপনি ওয়ার্কারের উপর ডিপেন্ড করতে পারবেন না। আপনি ওয়ার্কারের উপর ডিপেন্ড করবেন, আপনি 2 লাখ টাকাতে একটা গাভী কিনে আসছেন, আপনার 1 সপ্তাহ লাগবে না নষ্ট হইতে, তখন মাংস হিসাবে বিক্রি করতে হবে। সবচেয়ে বড় সমস্যা যেটা ম্যাস্টাইটিস, আপনি যদি ভালো করে কেয়ার না নেন দুধের গরু, তাহলে আপনার ম্যাস্টাইটিস অ্যাটাক হয়ে যাবে, ওলান নষ্ট হয়ে গেল, আপনার গরুর আর কোনো দাম নেই, তখন আপনার মাংস হিসাবে গরুটা বিক্রি করতে হবে। আচ্ছা, যে সমস্ত ছেলেরা হতাশ, কি করবে বুঝতে পারছে না, তাদের আশা আহত হয়ে গেছে, জীবন চলা খুব কষ্ট, সামাজিক অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তাদের প্রতি আপনার কোনো বার্তা আছে নাকি? আমি বলবো তারা যদি শ্রম দিতে জানে, তারা বাড়িতে 2-4টা গরু পালতে পারে, যদি পরিবেশ থাকে। আর যদি সেই রকম সিস্টেম যদি না থাকে, তাহলে বলবো যে বেকার না থাকে কিছু শুরু করা। যদি তার ওই রকম সিস্টেম থাকে, যদি হাতে কোনো টাকা পয়সা থাকে বা ওই রকম কিছু থাকে, তাহলে তারা ডেয়ারি সেক্টরে ঢুকতে পারে। 2টা দিয়ে শুরু করুক, 1টা দিয়ে শুরু করুক, আস্তে আস্তে বাড়বে। আমাদের দেশে অনেক ছেলেরা বিশেষ করে ইতালি যাবে, ওইখানে যাবে, সেখানে যাবে, এই সমুদ্র পথে জীবন দিচ্ছে, কিডন্যাপের শিকার হচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে ছড়াই নিয়ে আসতে হচ্ছে। এই সম্পর্কে আপনার কিছু বলবেন একটু? আসলে মূলত যেটা সেটা হচ্ছে এই বিষয়ে আমাদের বাবা মা যারা আছে এটার জন্য তারাও দায়ী। যখন বাইরে কোনো কথা ওঠে তখন তারা টাকা দেয়, টাকা বের করতে পারে, যেভাবে যে ওয়েতে হোক টাকা বের করে দেয়, তুমি যাও বাইরে যাও। কিন্তু যখনই আপনি নিজে কিছু করতে যাক, তারা টাকা দেয় না। কেন দেয় না? যে ধরা খাবে, এটা হবে, ওটা হবে। আসলে ওখানে তো রিস্ক। আমি যে একটা বাইরের দেশে গেলাম, যাই যে ওখানে যে ভালোভাবে কোনো ভালো একটা কোম্পানিতে জব পাবো কি পাবো না, বা আমি যাইতে পারবো কি পারবো না। যেমন এই যে আপনি বললেন যে তারা যায় সমুদ্রের পথে পাই দিয়ে যাচ্ছে, এন হচ্ছে তেন হচ্ছে, হয়তো আবার সে ব্যাক করতেছে, তখন অ্যামাউন্টটা তো আর বেশি বিগ অ্যামাউন্ট। কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে তারা ট্রাস্ট করতে পারে না, যে আমরা বিশ্বাসই পাই না সে এটা করতে পারবে। পরিবারগুলো ঝুঁকি নিতে চায় না, ঝুঁকি নিতে চায় না, কিন্তু বাইরের কথা শুনলে তারা ঝুঁকি নিতে চায়, কিংবা চাকরির কথা শুনলে ঝুঁকি নিতে চায়। চাকরির কথা শুনলেও তারা বলে যে না, এই বিষয়ে টাকা দেওয়া যাবে। তখন আর ভাবে না যে আমরা টাকা কোথায় পাবো, কি পাবো। কিন্তু সে নিজে একটা কিছু ছোট আকারে হোক কিছু করতে চায়, তখন টাকা দিতে চায় না। এটা একটা ফ্যামিলিগত প্রবলেম। আমরা পারবো কি পারবে না সেটা তো
না শুরু করলে তো বোঝা যাবে না। তাহলে এই জায়গাটায় ফ্যামিলির প্রতি আস্থা অর্জন করার জন্য কি দরকার? তাকে ফ্যামিলির প্রতি আস্থা অর্জন করতে গেলে তাকে সেই রকম করে চলতে হবে, তাকে দেখাইতে হবে বাবা মাকে যে আমি এটা পারবো, আমার এটা জানা আছে, আমি পারবো। তার মানে বাবা মার আত্মবিশ্বাসটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যারা হতাশ আছেন, আগে পরিবারের সদস্যদের বা অভিভাবকদের আস্থার জায়গায় আনুন, নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে, সেইভাবে গড়ে তুলতে হবে যাতে করে পরিবারের সদস্যরা যদি মনে করে যে না এর দ্বারা অনেক কিছু সম্ভব, এ করতে পারবে এখন, তবেই তার পিতা মাতা বা তার অভিভাবকরা কিন্তু তার প্রতি পুঁজি বিনিয়োগ করবেন, অন্যথায় নয়, তাই তো? হ্যাঁ। তো আপনার যুবকথাকে অনেকক্ষণ ঠিক সময় আছে, দিলেন, ইনশাআল্লাহ। যুবকথার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।